প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সাথে আছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারি। তার সাথে কথা বলতে চাই ছাত্র জমিয়ত বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের ইতিহাস এবং আগামী দিনে তাদের কার্যক্রম নিয়ে কথা বলতে চাই, জুলাই আন্দোলনে তাদের অবস্থান এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। স্বাগত আপনাকে এশিয়া পোস্টে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। ছাত্র সংগঠন যেহেতু করছেন, দীর্ঘদিন যাবৎ 2023 সাল থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন। শুরুটা জানতে চাই, কেমন ছিল আপনার ছাত্র রাজনীতিতে আসা? জি ধন্যবাদ আপনাকে বিশেষ করে, এবং এশিয়া পোস্ট কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাই আমাকে আজকের ইনভাইটেশন করার জন্য। ছাত্র রাজনীতিতে আসা, ছাত্র সংগঠনে অংশগ্রহণ করা, এই বিষয়ে যদি বলতে চাই, একটু শুরু থেকেই বলতে হয় আমি মূলত ছোটকাল থেকেই রাজনীতির প্রতি একটু আগ্রহী ছিলাম। কোন ধরনের রাজনীতি? যখন থেকেই আমি ছাত্র সংগঠন শুরু করিনি, এর আগে থেকেই মোটামুটি সামগ্রিক রাজনীতির প্রতি একটু আগ্রহী ছিলাম। রাজনীতি জানার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম। যখন আমি একেবারেই ছোট, আমি স্কুল থেকে মাদ্রাসায় লেখাপড়া শুরু করি, যখন আমি হিফজ করি, আচ্ছা, ওই সময় থেকেই আমার মধ্যে একটা চাঞ্চল্য কাজ করে বা রাজনীতির প্রতি একটা আগ্রহ কাজ করে। তখন থেকে আমি পত্রিকা কিনতাম প্রায় প্রতিদিন। যখন সকালে নাস্তার ছুটি হইতো তখন আমি বাইরে গিয়ে পত্রিকা কিনতাম, বা যে সকল জায়গায় পত্রিকা টানানো হতো এই সকল জায়গায় গিয়ে পত্রিকা পড়তাম। রাজনীতি সম্পর্কে বা বিভিন্ন ইস্যু আসলে সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করতাম। তো এক পর্যায়ে যখন আমি ইসলামী রাজনীতি সম্পর্কে অবগত হলাম, ইসলামী রাজনৈতিক দলগুলোর কার্যক্রমগুলো দেখতে পেলাম, তখন থেকেই ইসলামী রাজনীতি বা ছাত্র রাজনীতির প্রতি আমার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তো সেই সময় থেকেই আমি মূলত বাছাই করা শুরু করলাম যে কোন ছাত্র সংগঠনে আমি অংশগ্রহণ করতে পারি। ও আরেকটি বিষয় যেটা ছুটে গেল, আমি বিভিন্ন সময় ভিডিও দেখতাম রাজনীতি নেতৃবৃন্দ, রাজনৈতিক সমাবেশ, রাজনীতি নেতৃবৃন্দের বক্তব্য, এই বিষয়গুলোর প্রতি আমার আগ্রহ ছিল, দেখতাম। তখন থেকেই হয়তো আমার ভাই বন্ধু বা কাছে যারা, তারা আমাকে বলতো, তুমি কি রাজনীতি করবা নাকি বড় হয়ে? তোমার তো রাজনীতির প্রতি মনে হয় একটা আগ্রহ দেখতেছি। তো এক পর্যায়ে আমি যাচাই বাছাই করলাম যে ইসলামী সংগঠন আছে কয়েকটা, কোনটার সাথে আমি যুক্ত হতে পারি। তো সেখানে দেখলাম যে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের একটি সমৃদ্ধ ইতিহাস আছে, ঐতিহ্য আছে, যেগুলো অন্যান্য সংগঠন থেকে একটু ভিন্ন বার্তা দেয়, এবং জমিয়তের সাথে যে সকল নেতৃবৃন্দ বা উলামায়ে কেরাম সম্পৃক্ত আছেন এবং ছিলেন, তারা সকলেই দেশের শীর্ষ নেতৃত্বশীল উলামায়ে কেরাম। কিন্তু বিষয়টা এমন কিনা যে বাংলাদেশে তো জমিয়তে উলামা ইসলাম ছাড়াও আরো অনেক রাজনৈতিক সংগঠন আছে। আপনি হয়তো বা হাফিজি মাদ্রাসায় বা কওমি মাদ্রাসায় পড়েছেন, এই কারণে আসলে সেখানে এই দলটির কার্যক্রম বেশি ছিল এবং যোগাযোগটা বেশি ছিল, বিধায় হয়তো বা এটাকে যত বেশি জানতে পেরেছেন অন্যটা জানার সুযোগ কম হয়েছে, এরকম কিনা? এরকমও বিষয়। মাদ্রাসায় যেহেতু পড়ি, মাদ্রাসায় তো সব ধরনের কি বলে রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা থাকে, বা কওমি অঙ্গনে আমি যে বড় হয়েছি, কওমি অঙ্গনে তো বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরাই আছে, বা তাদের আনাগোনা আছে, বিচরণ আছে কওমি অঙ্গনে। তারপরও জমিয়তের প্রতি আমার অন্যরকম একটি আগ্রহ কাজ করেছে, এবং আমার চলাফেরা, ওঠা বসা যাদের সাথে, এর মধ্যে জমিয়ত যারা করতেন তাদের সংখ্যাটাই বেশি ছিল। আচ্ছা, তো যার কারণে এই দিকটা প্রভাবিত হয়েও আমি এই সংগঠনে অংশগ্রহণ করি। ওখান থেকে এই যে এখন আপনি সভাপতি, এই পদটা আসলে কেমন ছিল? প্রথমে আমি ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার পরে ক্যাম্পাস থেকে আমি ছাত্র সংগঠনে অংশগ্রহণ করি। ক্যাম্পাসের দায়িত্বশীল ছিলাম, ক্যাম্পাসের পরে আমি জোনের দায়িত্বশীল ছিলাম, ঢাকা মিরপুর জোনের দায়িত্বশীল ছিলাম। সেখান থেকে আমি ঢাকা মহানগরের দায়িত্বশীল ছিলাম। মহানগর থেকে আমি কেন্দ্রীয় সদস্য ছিলাম, সদস্যপদ পেলাম। সেখান থেকে আমি কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, সেখান থেকে কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, এরপরে আমি কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে নিয়োজিত হয়েছি। আপনি এক সময় ছাত্র জমিয়ত বাংলাদেশের কর্মী বা সমর্থক হিসেবে কাজ করতেন, এখন আপনি কেন্দ্রীয় সভাপতি। এই যে যখন কর্মী বা সাধারণ সমর্থক হিসেবে ছিলেন, তখন ওই জায়গা থেকে এই দলটাকে দেখা এবং এখন সভাপতি, এই জায়গা থেকে দলটাকে দেখা, দুই দেখার মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? অবশ্যই সেই পার্থক্য আছে। আমি যখন সমর্থক বা কর্মী ছিলাম, তখন আমি দলীয় যে কোনো কার্যক্রম বা ব্যক্তিগত যে কোনো কার্যক্রম করার সময় আমাকে যে জিনিসগুলো ভাবিয়ে তুলতো না, এখন আমি দায়িত্বশীল হওয়ার পরে সেই জিনিসগুলো ভাবিয়ে তোলে। এবং স্বাভাবিক দায়িত্ব আসার পরে ভারতটাও বেশি আসা দরকার, দায়িত্ব আসার পরে চিন্তা এবং পেরেশানিটাও বেশি আসে, সচেতনতাও বেশি আসে। অবশ্যই এই দুই জায়গার ক্ষেত্রে আমি বিরাট একটি পার্থক্য
অনুভব করতে পারি। আচ্ছা, আপনাদের এই যে ছাত্র জমিয়ত বাংলাদেশ যে সংগঠনটা, ছাত্র সংগঠন, এই সংগঠনটা আসলে কোন ধরনের সংগঠন? মানে যদি সহজ করে বলি যে বাংলাদেশে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির বা আরো অনেক ছাত্র সংগঠন আছে, তাদের সাথে আপনাদের কি কোনো মৌলিক পার্থক্য আছে কিনা? ইসলামী সংগঠন হিসেবে অবশ্যই মৌলিক পার্থক্য আছে। ইসলামী ভাবধারায় বা ইসলামের নীতি এবং আদর্শে আমাদের সংগঠনগুলো পরিচালিত হয়, এক্ষেত্রে অবশ্যই পার্থক্য আছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রেও পার্থক্য তো অবশ্যই আছে। যাদের আদর্শের পার্থক্য থাকে, নীতির পার্থক্য থাকে, সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রেও পারস্পরিক কিছু পার্থক্য থেকেই যায়। তো সেই হিসেবে আমাদের এক্ষেত্রে ওই সংগঠনগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামী ভাবধারার যে বিষয়টা, জি এটা ওগুলোতে না, এটাতে আছে। জি জি। আচ্ছা, আপনাদের এই ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশের কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি বিস্তৃত বা প্রভাব বেশি, সক্রিয় বেশি? আমাদের ঢাকা বিভাগে আছে, সিলেট বিভাগে আছে, ওদিকে বরিশাল বিভাগে আছে, ময়মনসিংহ বিভাগে আছে। জি জি জি, এই আচ্ছা, সকল এবং বিভাগগুলোতে সক্রিয় বেশি। যদি এই জায়গাগুলোতে সক্রিয় হয়, তাহলে সাধারণ যারা শিক্ষার্থী আছে, ধরেন যে কমই না, জি বা সারা বাংলাদেশের আরো তো অনেক সাধারণ শিক্ষার্থী আছে, জি। বিশেষ করে উত্তরাঞ্চলের কথা যদি বলি, তো এই দিকে আপনাদের সক্রিয়তা কম কেন আসলে, বা কেন তাদের বেশি ঘনিষ্ঠ হতে পারছেন না? মূলত সংগঠনের বেড়ে ওঠা যেহেতু কওমি অঙ্গন থেকে, কওমি অঙ্গন এটার বিচরণটা বেশি হবে, এটাই স্বাভাবিক। যদি সংগঠনের প্রতিষ্ঠা, প্রেক্ষাপট, সূচনা এগুলো যেই কেন্দ্রিক হয়, সেই কেন্দ্রিক সংগঠনের প্রভাবটা বেশি থাকে। আচ্ছা, তো আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা যেহেতু কওমি ঘরানা থেকে বা ইসলামী সংগঠন কেন্দ্রিক, এই জন্য স্বাভাবিক এই ধরনের অঙ্গনেই আমাদের সংগঠনের বিচরণটা বেশি। পাশাপাশি আমাদের সিলেবাস, আমাদের কারিকুলাম, আমাদের সাংগঠনিক যে নীতিমালা আছে, এগুলো আমরা এমনভাবে বা আমাদের সংগঠনের দায়িত্বশীলরা এমনভাবে তৈরি করে দিয়েছেন যাতে করে সকল ধরনের শিক্ষার্থীরা এতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, কারোর মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। এবং স্কুল, কলেজ, ভার্সিটি কেন্দ্রিকও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এমনকি আমাদের সেন্ট্রাল কমিটি তো এরকম আছে যারা সরাসরি কওমি মাদ্রাসাতে পড়েনি, তারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে সেখান থেকে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হয়ে ধারাবাহিকভাবে সংগঠনের কেন্দ্রীয় পরিষদেও সে চলে এসেছে। তারপরেও তাদের পরিমাণটা কম, পরিমাণটা যেটা বললাম আর কি, যে যেই অঙ্গন কেন্দ্রিক বেড়ে ওঠা সেই অঙ্গনের প্রভাবটা বেশি। কিন্তু দেখেন যে একটা কওমি মাদ্রাসার যে ছাত্র, তার এক ধরনের চাহিদা থাকে, আবার একজন সাধারণ শিক্ষার্থী জি যে কোনো মাদ্রাসাতেই পড়েনি, তার অন্য ধরনের চাহিদা থাকে। জি ছাত্র সংগঠন যেহেতু বাংলাদেশের, নিঃসন্দেহে সব ছাত্রদের জন্যই সেটা হওয়া উচিত। জি জি, অবশ্যই। সেই জায়গা থেকে এই যে দুই রকম চাওয়া ছাত্রদের, এই দুই রকম চাওয়াকে একত্রে কিভাবে ব্যালেন্সটা করছেন বা করেন আপনারা? আমাদের কি বলে শিক্ষা সিলেবাস বা কারিকুলাম যেগুলো আছে, এগুলো এমনভাবে তৈরি করা যাতে করে সকল ধরনের চাওয়া এবং চাহিদাগুলোকে আমরা পূরণ করতে পারি। আচ্ছা, সেভাবে আমাদের কর্মসূচিগুলো এবং সিলেবাসগুলো সেভাবেই প্রণয়ন করা। মূলত চাওয়া যেটা আমাদের সংগঠন, ইসলামী সংগঠন, ইসলামকে যারা ওন করে, অ্যাপ্রিসিয়েট করে, ইসলামী ভাবধারা যারা চলতে চায় বা যারা ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তারাই আমাদের এই সংগঠনে আসতে পারবে। যে কোনো স্কুল, কলেজের শিক্ষার্থী হোক, ভার্সিটি হোক বা কওমির হোক, তারা সকলে মিলেমিশে ইসলামটাকে সামনে রেখে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং নিজেকে পরিচালনা করা যায়, সংগঠন এবং সমাজ পরিচালনা করা যায়, সেই ধরনের প্রশিক্ষণই মূলত আমাদের সংগঠন থেকে দেয়া হয়। তার মানে কি সবার চাওয়াটা মূলত আমাদের সংগঠন যারা আসবে সবার চাওয়াটা এক জায়গায়, মৌলিকভাবে সবার চাওয়াটা সঠিক, যে আমরা ইসলাম চাই। আচ্ছা, তার মানে কি আপনাদের সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ যেটা, এটা কি শুধুমাত্র ধর্মকেন্দ্রিক, নাকি পাশাপাশি সাধারণ শিক্ষা ব্যবস্থা নিয়ে দাবি করা বা সাধারণ শিক্ষার্থীদের দাবি, এগুলো নিয়েও আসলে কাজ করে? সামগ্রিক বিষয়গুলো, যেই বিষয়গুলো শিক্ষার্থীদের মৌলিক অধিকার বা শিক্ষার্থীদের যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সেই বিষয়গুলোকে আমরা সামনে আনার চেষ্টা করি। যেহেতু ধর্মীয় সংগঠন, সব কিছুকে আমরা ধর্মীয় আলোকে এবং ধর্মীয় কি বলে গতিবিধি, ধর্মীয় বিধিনিষেধের আলোকেই আমরা সবগুলো পরিচালনা করার চেষ্টা করি। ধরেন একজন শিক্ষার্থী সে মুসলিম, জি, কিন্তু সে চায় না যে বাংলাদেশে মানে ইসলামী রাষ্ট্র হিসেবে আসুক, কিন্তু সে নিজে যেন ইসলামের পথে থাকতে পারে, এই জন্য হয়তো কোনো একটা ইসলামী দল করতে হবে, তাই আপনাদেরটা করতে চায়, কিন্তু সে আসলে ইসলামী রাষ্ট্র চায় না। জি, তার জন্য কি দারুণ মুক্ত কিনা আপনাদের? এতে আমাদের কোনো বাধা নেই। আমাদের সংগঠনের যে কর্মসূচিগুলো আছে সবগুলোই নিজের কল্যাণের জন্য, দেশ জাতির কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। সে যদি সমাজের কল্যাণে কাজ করতে চায়, দেশের কল্যাণে কাজ করতে চায়, নিজের কল্যাণও কাজ করতে চায়, আমাদের সংগঠনে আসতে পারে, আমাদের কার্যক্রমে শরিক হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করব আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করার পাশাপাশি
আমাদের যে চিন্তা চেতনা এই জিনিসটা যেন তার মধ্যে প্রভাবিত হয়, বা ইসলামের ভাবধারাটা যেন তার মধ্যে প্রভাবিত হয়। আপনারা ছাড়াও কিন্তু আরো বেশ কিছু ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠন আছে, বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আছে, ইসলামী ছাত্র আন্দোলন আছে, এছাড়া আরো বেশ কিছু ইসলামী সংগঠন আছে যারা কাজ করছে। আপনাদের সাথে তাদের মৌলিক কোনো পার্থক্য আছে কিনা? এদেশে মোটামুটি কওমি ঘরানার যে ইসলামী ছাত্র সংগঠনগুলো আছে বা কওমি থেকে বেড়ে ওঠা মূলত যে সংগঠনগুলো আছে, এগুলোর ক্ষেত্রে মৌলিকভাবে আমাদের কোনো পার্থক্য নেই। যার যার বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে বা দলীয় চিন্তা চেতনা ভিন্ন থাকতে পারে, দল আলাদা থাকতে পারে, মৌলিক দৃষ্টিভঙ্গি এই দিক দিয়ে আমরা সবাই এক। কিন্তু ছাত্র শিবিরের সাথে আমাদের সবারই কিছু দূরত্ব আছে। মৌলিকভাবে ইসলামী সংগঠন করতে হলে, ইসলামী রাজনীতি করতে হলে যে সকল প্রতিবাদ্যকে সামনে নিয়ে, উপকরণকে সামনে নিয়ে রাজনীতি করতে হয়, বা যে সকল আকীদা এবং বিশ্বাস রাখতে হয়, এক্ষেত্রে শিবিরের সাথে আমাদের একটা দূরত্ব আছে, মৌলিক পার্থক্য আছে। কারণগুলো কি কি? বাকি অন্যান্য বিষয়ে আমাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে আমাদের সেই পার্থক্যটা নেই। ছাত্র শিবিরের সাথে দূরত্বের কারণ কি আসলে? যেটা বললাম যে ইসলামের যে মূল ভিত্তি আকীদা ঠিক রাখার ক্ষেত্রে, যে আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে কি আকীদা, রিসালাতের ব্যাপারে কি আকীদা, সাহাবায়ে কেরামের ব্যাপারে কি আকীদা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, এগুলোর প্রতি আমার ইসলাম কি বলে, এ ব্যাপারে আমাদের কি আকীদা রাখতে হয়, এই ক্ষেত্রে এই মৌলিক বিষয়গুলোতে তাদের সাথে আমাদের কিছু দূরত্ব আছে। একটা বা দুইটাকে উদাহরণ দিতে পারবেন যেটা আসলে ইসলাম বলছে কিন্তু তারা মানছে না, আপনারা মানছেন? যেই বিষয়টি আমরা প্রধান আপত্তি হিসেবে তুলে ধরি যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা আমরা সবাই বিশ্বাস করি, মনে প্রাণে ধারণ করি। মুসলমানদের এই আকীদা রাখা অবশ্যই কর্তব্য, জরুরি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই ব্যাপারে কোরআনেও দলিল আছে, হাদিসেও দলিল আছে। তো এই জিনিসটা তারা কেমন যেন স্বীকার করতে চায় না। তারা বলে হ্যাঁ সাহাবায়ে কেরাম হক, সাহাবায়ে কেরাম সত্য, সাহাবায়ে কেরামের কোরবানি আছে, ত্যাগ আছে, সাহাবায়ে কেরামের প্রশংসা করে। কিন্তু এই জায়গাটাতে তারা একমত হতে পারে না আমাদের সাথে, যে আমরা এক কথায় বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এটাই মূলত মৌলিক বিষয়। এছাড়া তো আরও বিভিন্ন বিষয়ে, ইসলামী শাসন ব্যবস্থার বিষয়ে বা আরও বিভিন্ন বিষয়ে তারা যে ব্যাখ্যাগুলো করি, আমরা মনে করি যে এগুলো ইসলামের সাথে যায় না। আপনারা দেখা যায় যে ছাত্র দল আছে, ছাত্র লীগ আছে, তাদের যে সমালোচনাগুলো করেন তার চেয়ে বেশি সমালোচনা করছেন ছাত্র শিবিরের। তো আমি যেটা জানি আর কি, এটা আসলে কেন হয়? বিষয়টি এরকম না। ছাত্রলীগের সমালোচনা এটা তো আর প্রশ্নই আসে না, বা এটা বলার অপেক্ষা রাখে না। ছাত্রলীগের সমালোচনা সবাই করেছে, এবং এটা যে সমালোচনা করার বিষয়, এটাও মানুষের সামনে আর পরিষ্কার করার প্রয়োজন হয় না, এটা আলাদা বিষয়। ছাত্রদল বলেন বা ছাত্র শিবির বলেন, সমালোচনার ক্ষেত্রে আমরা ইনসাফ রক্ষা করার চেষ্টা করি। কারো বিরুদ্ধে সমালোচনা বেশি করলাম, বা কারো যেটা সমালোচনার বিষয় না সেটা নিয়েও সমালোচনা করলাম, এই বিষয়টি আমরা করি না। ছাত্রলীগের যে দোষগুলো আছে, ছাত্রলীগের যে অন্যায় অপরাধগুলো আছে, এগুলোর আমরা সমালোচনা করি। ছাত্র শিবিরের যে বিষয়গুলো আছে, কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সমালোচনাটা হয়তো কারো বেশি মনে হতে পারে। সেটা হতে পারে এই কারণে যে ইসলাম কেন্দ্রিক যে সমালোচনা, যেমন ছাত্রদল ইসলামী দল না, বা তারা নিজেদেরকে ইসলামী দল দাবি করে না, কিন্তু ইসলাম কেন্দ্রিক তাদের সমালোচনা আমরা করি না। আচ্ছা, তো ছাত্র শিবির ইসলামী দল বলে পরিচয় দেয়, তারা ইসলামী সংগঠন বলে নিজেদেরকে পরিচয় দেয়। এই জন্য যেহেতু ইসলাম নাম তারা ব্যবহার করে, এই জন্য ইসলাম গর্হিত যে কোনো কাজ দেখলে সেগুলো আমরা সমালোচনা করি। কিন্তু ছাত্রদলের ক্ষেত্রে ইসলাম গর্হিত কাজ দেখলেও যেটা আমাদের জন্য ক্ষতিকর না, ইসলামের জন্য ক্ষতিকর না, তারা ব্যক্তিগতভাবে হয়তো কিছু ভুল করতেছে, ইসলাম গর্হিত কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা সমালোচনা এড়িয়ে যাই। তারা ইসলামী দল না বা ইসলামী আদর্শের কথাও বলে না। শিবিরের ক্ষেত্রে যেটা দেখা গেছে, যেহেতু তারা ইসলামী আদর্শের নাম বলে বা ইসলামী দল নিজেদেরকে দাবি করে, এক্ষেত্রে যারা ইসলামের নাম যেহেতু আছে, এই জন্য ইসলাম গর্হিত কোনো কাজ দেখলে যেটা ইসলামকে ক্ষতির দিকে নিয়ে যায় বা মানুষকে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ দেয়, সেক্ষেত্রে মানুষকে আমার সতর্ক করা দরকার। সেক্ষেত্রে আমরা তাদের সমালোচনা করি, বা এই সমালোচনার বিষয়গুলো বা ভুল বিষয়গুলো পয়েন্ট আউট করি। অভিযোগ অনুযোগটা এই কারণে একটু বেশি। জি জি, এই জন্য মানে অভিমানটা একটু বেশি থাকে সেক্ষেত্রে, যে তোমরা ইসলামী দল হিসেবে পরিচয় দিচ্ছ কিন্তু ইসলাম মানছো না কেন, জি জি, এই জায়গা থেকে। সাধারণভাবে যারা ইসলামের নাম দিয়ে কাজ করে, মানুষ তাদেরকে ফলো করার চেষ্টা করে। এখন তারা যদি ইসলামের নামে ভুল কিছু করে, মানুষও ইসলামের সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়, সেই জায়গা থেকে আমরা আমাদের সমালোচনা প্রতিবাদটা করি। অন্যান্য ছাত্র সংগঠনের মতো আপনারা এত আলোচিত না কেন, বা এত বিস্তৃত হতে পারছেন না কেন? প্রশ্ন দুইটা একসাথেই, যে ছাত্র জমিয়ত বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কি এবং বড় দুর্বলতাটা কি? সেই ব্যাপারে আলোচিত হওয়া না হওয়ার বিষয়টা হলো, যেমন বাংলাদেশে আলোচিত বেশি ছাত্রলীগ, ছাত্রদল, যারা যে দুই দলের মূল সংগঠন ক্ষমতায় এসেছে, ক্ষমতা রাজনীতি করেছে, সেই হিসেবে তারা আলোচিত বেশি। না, তারপরেও কমই ঘটনার বাইরে কিন্তু আপনাদের এই সংগঠনের নাম সাধারণ শিক্ষার্থী অনেকে নামও জানে না, এটা বাস্তবতা। মানে সেটাই জানতে চাচ্ছি আসলে আপনাদের দুর্বলতাটা কোন জায়গায়? কাজের ক্ষেত্রে যে পরিপূর্ণ
একেবারে 100-100 আমরা কাজ করতে পেরেছি বা পারতেছি এই কথা তো আর আমরা বলি না। কাজের ক্ষেত্রে অবশ্যই দুর্বলতা আছে, ব্যাঘাত হয়। আমরা চেষ্টা করি দুর্বলতাগুলো ঘুচিয়ে আনার, দুর্বলতাগুলো মিটিয়ে আনার। তো এই ক্ষেত্রে বিশেষ করে আমাদের সমমনা আরও যে ছাত্র সংগঠনগুলো আছে, আমি মনে করি যে আমরা সমানভাবেই তাল মিলিয়ে আমরা আলোচিত এবং কাজ করে যাচ্ছি। 3 দশক পার করেছেন, এ যাবৎকালে আপনাদের সবচেয়ে বড় সাফল্য কি সাংগঠনিকভাবে বাংলাদেশের জন্য? আমরা আমাদের যেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করে যাচ্ছি বা যে নীতি আদর্শগুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, আমাদের সাফল্য এটাই যে আমরা যে সকল কর্মীদেরকে গড়ে তুলেছি, আমাদের সংগঠনে যে সকল দায়িত্বশীল এবং কর্মীরা গড়ে উঠেছে, তাদেরকে আমরা আমাদের দলের যে মৌলিক নীতি এবং আদর্শ তাদের উপর আমরা প্রথমত আমরা তাদেরকে এটার উপর আমরা রাখতে পেরেছি যে নীতি এবং আদর্শগুলো বা আমাদের যে কর্মসূচিগুলো নিজের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য কল্যাণকর। আমরা আমাদের সেই সাফল্যটা আমরা ধরে রাখতে পেরেছি এবং আমরা যেই জনমত তৈরি করেছি বা আমরা আমাদের যে জনগোষ্ঠী তৈরি করেছি আমাদের দলীয়ভাবে, এদেরকে আমরা আমাদের দলের আদর্শের উপরে, যে আদর্শ ইসলামকে লালন করে, সেই আদর্শের উপরে আমরা তাদেরকে রাখতে পেরেছি। এটা আমাদের একটা বড় সাফল্য বলা যেতে পারে। এবং আরও বড় সাফল্য হলো যে বিভিন্ন ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা বিভিন্ন অন্যায় অপরাধে জড়িত হয়ে যায়, যাদেরকে নিয়ে দেশে, যাদের অন্যায়টা নিয়ে দেশে আলোচনা হয়, সমাজে আলোচনা হয়, মিডিয়ায় আলোচনা হয়। আমাদের ছাত্র সংগঠন বা ছাত্র জমিয়তে এমন কিছু আলহামদুলিল্লাহ এখনো হয়নি যে যাদের অন্যায়টা মানুষের চোখে লেগেছে বা যাদের একটা দুর্নাম হয়েছে, যাদের কোনো বদনাম আছে, যাদের কোনো ব্ল্যাক রিপোর্ট আছে, এই ধরনের কোনো কার্যক্রম এটা হতে গেলে তো আসলে প্রভাবশালী হতে হয়, হয়তো বা সেই প্রভাবশালী এখনো হতে পারেননি বিধায় কোনো জায়গায় ধরলাম দেশে প্রভাবশালী সেরকম হতে পারেনি। এমন তো আছে কোনো একটা উপজেলায় আমি প্রভাবশালী, কোনো একটা ক্যাম্পাসে আমি প্রভাবশালী, কিন্তু সেখান থেকে তো এই ধরনের কোনো রিপোর্ট আসেনি। আচ্ছা, এই যে ধরেন আপনাদের সংগঠন ছাড়া যে সংগঠনগুলো যখন যেই দল প্রভাবশালী হয়ে ওঠে, বিশেষ করে সরকারি দলে যারা থাকে অথবা বিরোধী দলে যারা থাকে, তাদের ছাত্র সংগঠনগুলো যেটা হয় যে বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তারের একটা চেষ্টা তারা করে বা অনেক সময় করে ফেলে, এটা নিয়ে সংঘাতেরও সৃষ্টি হয়। সেই জায়গা থেকে কখনো যদি ছাত্র জমিয়ত বাংলাদেশ, আপনাদের যে সংগঠন, এইটা যদি ক্যাম্পাসে খুব ভালো প্রভাবশালী হয়ে ওঠে, তখন আধিপত্য বিস্তার করবে কিনা? যদিও জানি আপনি উত্তরকে দেবেন, তারপরও প্রশ্ন। আমরা আমাদের কর্মী এবং দায়িত্বশীলদেরকে এমনভাবে গড়ে তুলি বা আমরা এমনভাবে গড়ে উঠেছি যে আধিপত্য হওয়ার বা অন্যায় অপরাধে যুক্ত হওয়ার কোনো মন মানসিকতা আমাদের মধ্যে নেই। এরপরও যদি কোনো কেউ এই ধরনের কাজে জড়িত হয়, আমরা সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করি এবং এই আধিপত্যবাদ যেন পুনরায় তাদের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বা এই যে আধিপত্য যদি সৃষ্টি হওয়ার যে পথ, সেই পথ আমরা বন্ধ করে দিই। খুব অল্প কথায় জুলাই নিয়ে শুনতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে স্পেসিফিকভাবে ছাত্র জমিয়ত বাংলাদেশের কি ভূমিকা ছিল? জুলাই আন্দোলনের শুরু থেকে আমরা মূলত যখন কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন থেকে আমরা আন্দোলনের গতিবিধি লক্ষ্য করছিলাম। তো এক পর্যায়ে যখন দেখলাম যে এটা আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না, এক ধরনের গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে বা আন্দোলন যারা করছে শিক্ষার্থীদের উপরে জুলুম এবং নির্যাতন বয়ে চলছে, হত্যা এবং হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে, তখন আমরা বুঝলাম যে যদিও আন্দোলনের দাবি এটা আমাদের কোনো উপকারী না বা আমাদের এটা বিষয় না, তারপরেও শিক্ষার্থী হিসেবে আমরাও ছাত্র সংগঠন, তারা শিক্ষার্থী হিসেবে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করা প্রয়োজন। তো সেখান থেকে জুলাই থেকেই আমাদের আন্দোলন শুরু হয় এবং আমাদের দায়িত্বশীলদেরকে আমরা নির্দেশনা প্রদান করি সবাই যেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানার, ওই সময় একটি বিষয় ছিল দলীয় ব্যানার নিয়ে না নামা, এটা আহ্বানও ছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পক্ষ থেকে। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সারা দেশকে আমরা নোটিশ করি তারা যেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে অংশগ্রহণ করে। এবং ঢাকাতেও আমাদের যতগুলো পয়েন্টে আন্দোলন হয়েছে, ঢাকাতে বড় বড় আন্দোলন যেগুলো, সেগুলো আমাদের ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীল এরকম কয়েকজন আছেন যারা বিভিন্ন পয়েন্টে আন্দোলন করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। উল্লেখযোগ্য কোনো ভূমিকা, মানে এগুলো যেটা বললেন এটা তো মানে যে কেউ বলতে পারে, উল্লেখযোগ্য দুই একটা ভূমিকা যেটা উল্লেখ করার মতো বা মানে রেকর্ড আছে এরকম? আমাদের শহীদ হয়েছেন কয়েকজন গ্রেফতারও হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন, এই জিনিসগুলো উল্লেখ করা যায়। বাকি সাধারণভাবে আন্দোলনে ধারাবাহিকভাবে সকল জায়গায় আমাদের অংশগ্রহণটা সমানভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিল। আপনি ধরেন যে সমন্বয়কদের যে সারি, সেই জায়গায় তো ছাত্রদল, ছাত্র শিবির বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অনেকেই ছিলেন, ছাত্র আন্দোলনেরও ছিলেন, আমাদেরও ছিলেন, যে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল একজন ছিলেন যিনি সমন্বয়কদের সাথে ভূমিকা রেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানে যেটা দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে নানা রকম আলোচনা হয়।
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আসলে কোনো ভূমিকা ছিল কিনা বা সেটা সেভাবে আলোচনায় আসে না। আপনি যেহেতু কওমি মাদ্রাসা কেন্দ্রিক আপনাদের ছাত্র সংগঠন বেশি প্রভাবশালী বা কাজ করেন বেশি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই জুলাই গণ অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থী যারা ছিলেন তাদের কেমন ভূমিকা ছিল আসলে, উল্লেখযোগ্য দু একটা ঘটনা সহ যদি বলতেন। কওমি বা ইসলামী ভাবধারার অবদান বা ইসলামপন্থীদের অবদান বাংলাদেশে সবসময় এটাকে একটু কেমন যেন কোণঠাসা করে দেওয়া হয় বা খাটো করে দেখা হয় বা সেটাকে হাইলাইট করা হয় না, ফোকাস করা হয় না। বাংলাদেশের সংস্কৃতিটাই যে কেমন যেন এরকম হয়ে গিয়েছে আর কি। যদিও জুলাই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে, বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে এই নামে প্রচলিত, কিন্তু তারপরেও আমি মনে করি যে ইসলামপন্থীদের অবদান বা কওমিদের অবদানের ক্ষেত্রেও এখানে অবদানটাকে ফুটিয়ে তুলতেও বৈষম্য করা হয়। মাদ্রাসা ছাত্রদের অবদান কেমন ছিল এটা তো অস্পষ্ট কিছু না, স্পষ্ট। ওই সময় যখন আন্দোলন চলে বা পরবর্তীতে সবার কাছে এই বিষয়টি স্পষ্ট, মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণটা কেমন ছিল এবং প্রকাশ্যে ছিল। আন্দোলনের সময় থেকে নিয়ে বিশেষ করে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানগুলো আছে ঢাকায়, ঢাকার বাহিরে হাটহাজারী মাদ্রাসা, তারপরে ঢাকাতে যাত্রাবাড়ি মাদ্রাসা, বাড়িধারা মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা। তখন আবার ছাত্রদের আমাদের মাদ্রাসাগুলোতে পরীক্ষা ছিল, প্রথম সাময়িক পরীক্ষা একেবারে সন্নিকটে ছিল। এমনকি 5 আগস্টের 3 দিন না 4 দিন পরে সব মাদ্রাসাগুলোতে পরীক্ষা হয়েছে নিয়মতান্ত্রিকভাবে। তো পরীক্ষা সন্নিকটে আসন্ন এমন সময় মাদ্রাসার ছেলেদেরকে আটকে রাখা যায়নি, তারা বেরিয়ে গিয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে। অনেকে তো শাহাদাত বরণও করেছেন, শহীদ হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে তো কয়েকজন শহীদও হয়েছেন, ওখানে আহত হয়েছেন। উত্তরা বাড়িধারাতেও গুরুতর আহত হয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আসলে আমরা যেমনটা জেনে থাকি যে কওমি মাদ্রাসাগুলোতে যেটা হয় শুধুমাত্র ওই কোরআন হাদিস বা ইসলাম কেন্দ্রিক যে বইগুলো আছে সেই পড়াশোনার মধ্যে শিক্ষকরা সীমাবদ্ধ রাখতে চান। এমনকি আমি এমনও শুনেছি যে কওমি মাদ্রাসাগুলোতে একটা সময় পেপার পড়তে দেওয়া হতো না। জানি না এখন বাস্তবতা কি। তো সেই জায়গা থেকে রাষ্ট্রে একটা ছাত্র জনতার সাথে সরকারি দল বা পুলিশের ঝামেলা চলছে, সেই জায়গায় কওমি মাদ্রাসার ছাত্ররা যে বের হয়ে যাচ্ছে, আন্দোলনে অংশ নিচ্ছে, তো শিক্ষকরা কি বাধা দেওয়ার চেষ্টা করেছে কিনা বা ওই মুহূর্তে আসলে কিভাবে তাদের মাথায় কাজ করলো? পত্রিকা বা ম্যাগাজিন থেকে দূরে রাখার কারণ একসময় পত্রিকাগুলোতে বিনোদন বা এই ধরনের যে বিষয়গুলো ছিল এগুলো যেন এই কি বলে ছাত্রদের মধ্যে প্রভাব বিস্তার না করে বা এগুলো যেন তাদের কি বলে মন মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে না পারে, সেই জিনিসগুলোর দিকে তাকিয়ে পত্রিকাগুলো নিষিদ্ধ করা হয়েছিল। অন্য কোনো বিষয় না যে দেশ নিয়ে ভাবতে পারবা না বা দেশ নিয়ে চিন্তা করতে পারবা না, দেশের বিষয় জানতে পারবা না, এই ধরনের কোনো বিষয় ছিল না। কওমির ধারাটাই হলো বিপ্লবী ধারা, বিপ্লবের মধ্য দিয়ে কওমির সৃষ্টি। আমরা ভারতের দারুল উলুম দেওবন্দের শাখা প্রতিষ্ঠান হলো কওমি মাদ্রাসা, সেখান থেকেই আমাদের এই উপমহাদেশে কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার অনুসরণে গড়ে উঠেছে। সেই দারুল উলুম দেওবন্দ 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিপ্লবী চিন্তা চেতনাকে সামনে নিয়ে। তখন ইংরেজ বিরোধী আন্দোলন চলে, তো ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, ইংরেজদের বিরুদ্ধে যোদ্ধা তৈরি করার জন্য এবং যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার জন্য দারুল উলুম দেওবন্দ তৈরি করা হয়েছে। তো আমাদের বিপ্লবী চিন্তা চেতনা আমাদের শুরু থেকেই বিপ্লবী চিন্তা চেতনার বাহিরে না, দেশীয় প্রেক্ষাপটে যে বিপ্লবী চিন্তা চেতনা, এটা দেশের ইস্যু, সেটাকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে বা দেশের প্রেক্ষাপটে আমরা মনে করেছি দেশে এখন আমাদের বৈপ্লবিক আন্দোলন করা দরকার। এটা সবসময় আমরা এই চিন্তা চেতনা লালন করি। যে কোনো সময় যদি বিপ্লবের পথে হাঁটতে হয়, সংগ্রাম জিহাদের পথে হাঁটতে হয়, আমরা নামার জন্য প্রস্তুত। আপনি সামগ্রিকভাবে বললেন, তো আমার প্রশ্নটা স্পেসিফিক যেহেতু জুলাই নিয়ে, একটু জাস্ট অল্প কয়েক সেকেন্ডে শেষ করবেন যে কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে তাদের ভিতরে এই জুলাইয়ে যে বের হতে হবে, এই বিপ্লবী মনোভাবটা কখন কাজ করলো তাদের, কোন মুহূর্তটাতে? যখন জুলাই আন্দোলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং শিক্ষার্থীদের উপরে আক্রমণ নির্যাতন শুরু হলো, এবং যখন সেটা আর কোটা সংস্কার আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, এটা এখন গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে। যে এই মুহূর্তে এখন আমাদের বসে থাকা চলবে না, এখন একটা ফলাফল নেওয়ার সময় এসেছে, ফেসিবাদকে বিদায়ের হয়তো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই আমাদের কওমির ছেলেরা মাঠে নেমে এসেছে। আর দ্বিতীয়ত, শিক্ষার্থীরা তো আমাদের ভাই, তারাও আমাদের ভাই, আমরাও শিক্ষার্থী, তারাও শিক্ষার্থী, এরা আমাদের দেশের নাগরিক। এদের উপর যে উপর্যুপরি নির্যাতন চলছে, এমতো অবস্থায় তাদেরকে আমরা একা ছেড়ে দিতে পারি না। যেহেতু আমরাও শিক্ষার্থী, তারাও শিক্ষার্থী, আমরা তরুণ প্রজন্ম, তারাও তরুণ প্রজন্ম, তাদেরকে আমরা একা ছেড়ে দিতে পারি না। আমরাও তাদের সংগ্রামের সাথী হতে চাই, তাদের সাথে তাদের পাশে অবদান রাখতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম তো সবার চোখের সামনে, সবার পকেটেই আছে, সেখান থেকে সবাই আপডেট জানতে পেরেছে। আচ্ছা, দীর্ঘদিন যাবৎ কওমি মাদ্রাসা, বিশেষ করে শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনার স্বীকৃতি, সরকারি স্বীকৃতি, সেটার দাবি করে আসছে এবং কর্মক্ষেত্রে তাদের কর্মসংস্থানের দাবি করে আসছে, পূরণ হয়নি।
এই দাবিগুলো, সেই জায়গা থেকে বর্তমান সরকারের অবস্থান কেমন দেখছেন? বর্তমান সরকারের যে অবস্থান, এই ব্যাপারে আমাদের শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দ যারা সরকারের সাথে ইতিমধ্যে কয়েকবার বৈঠকও করেছেন এবং এই ব্যাপারে আলোচনা পর্যালোচনা চলমান। আচ্ছা, তো এই বিষয়টি হয়তো তারাই স্পষ্টভাবে বলতে পারবেন সরকারের অবস্থান কি। বাকি আমি যতটুকু জানি বা আমার আইডিয়া থেকে যতটুকু বলতে পারি, এটা আগে থেকে যখন থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে তখন থেকে আমাদের কওমির নেতৃবৃন্দের এই মনোভাব ছিল, দৃষ্টিভঙ্গি এবং প্রস্তাবনা ছিল সরকারের কাছে যে আমরা আমাদের স্বকীয়তা রক্ষা করে আমরা আমাদের মতো করে আমরা যেভাবে চাই সেভাবে আমাদেরকে স্বীকৃতি দিবেন, যাতে করে আমাদের স্বকীয়তা ঠিক থাকে। সরকারের জায়গায় হয়তো এই জায়গাটাতে নেগোসিয়েশন চলছে, যে সরকার চাচ্ছে হয়তো একভাবে, আমরা চাচ্ছি আরেকভাবে, আমাদের স্বকীয়তা ঠিক রেখে সম্ভাবনা কেমন দেখছেন? সরকার যেভাবে দিতে চাচ্ছে সেখানে হয়তো আমাদের স্বকীয়তা কিছুটা বিঘ্নতা হতে পারে। আচ্ছা, এই জায়গাটাতে আমার যতটুকু মনে হয় এখন আলোচনা চলছে। সম্ভাবনা কেমন দেখছেন? সম্ভাবনার জায়গাটাতে আমি এখনো কোনো বক্তব্য দিতে পারছি না। যদি সরকার আন্তরিক হয় তাহলে সেখানে আমি সম্ভাবনাটাকে দেখতে পাই। শেখ হাসিনাকে তো কওমি জননী বলা হয়েছিল, তারপরেও আপনারা পাননি এত স্বীকৃতি, কেন পাননি? তারপরও কওমি জননী তো আর এটা কওমির পক্ষ থেকে বলা হয়নি, এটা ব্যক্তিগতভাবে একজন বলেছেন কওমি জননী। এটা বলার কারণে কওমি থেকে ব্যাপক প্রতিবাদ হয়েছে, আচ্ছা, ব্যাপক এটাকে সমালোচনার শিকার হতে হয়েছে এবং ব্যাপক ক্ষোভ কওমি অঙ্গন থেকে প্রকাশিত হয়েছে। এটা ব্যক্তিগত বক্তব্য, কওমির কোনো বক্তব্য না। তবে আমি যেটা বললাম, স্বীকৃতির ক্ষেত্রে, সনদের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি আলাদা, এটাকে আর আলাদা করে দেখার বিষয় না। বিষয় একই সরকার, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সরকারের কাছে আমরা আমাদের স্বকীয়তা রক্ষা করে আমরা আমাদের সনদ চাই। মানে শেখ হাসিনাকে যে কওমি জননী বলা হয়েছিল তাতে কি মানে আপনারা বিব্রত হয়েছিলেন নাকি স্বাভাবিকভাবে নিয়েছিলেন? আমরা অবশ্যই বিব্রত হয়েছি। এই ধরনের বক্তব্য আমরা সমর্থন করি নাই, তখনও করি নাই, এখনো করি না। তাহলে যিনি এই কওমি জননী বলেছিলেন তার সাথে আপনাদের কোনো কথা হয়েছিল এই বিষয় বাবদ জবাবদিহিতার মুখোমুখি করা? এটা হয়তো আমরা তো তখন ছাত্র ছিলাম, এখনো ছাত্রত্বের পর্যায়ে আছি। উনি তো একজন সিনিয়র পার্সন, ওনার সাথে আমাদের সরাসরি কথা হয়নি, আমাদের নেতৃবৃন্দের অবশ্যই এ ব্যাপারে কথা হয়েছে। হয়তো ওনারা আমাদের পক্ষ থেকে ওনাদের মতামত হয়তো ব্যক্ত করেছেন, প্রতিবাদও করেছেন, দ্বিমত পোষণ করেছেন। যেহেতু আমাদের জুলাই নিয়ে কথা হচ্ছিল, জুলাই পরবর্তী আলোচনায় আসি। জুলাই আন্দোলনে যেমনটা আপনারা বলছিলেন যে সবগুলো ছাত্র সংগঠনই আসলে একসাথে কাজ করেছেন জুলাইয়ে জি, সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছিল আপনাদের জুলাই গণ অভ্যুত্থান। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে ছাত্র সংগঠনগুলোর বিভেদটা কেন তৈরি হচ্ছে আসলে আপনার কাছে কি মনে হয়? এখন দেখবেন যে ছাত্রদল, ছাত্র শিবির বা আপনারা পরস্পরের বিরুদ্ধে সবসময় কথা বলে যাচ্ছেন, এই বিভেদটা কেন হলো আসলে? এই বিভেদটা তো আসলে আমরা সৃষ্টি করি নাই, এটা যারা সৃষ্টি করছে। এটা আসলে কেউই সৃষ্টি করে না, মানে প্রত্যেককেই একই বক্তব্য যে আমরা করি নাই, করছে না। কে আপনি তো দেখা মিডিয়া তো যেটা প্রচারিত হচ্ছে, মারামারিটা কারা করছে, ক্যাম্পাসে কোন দল কোন দুই দলের মধ্যে হচ্ছে, এটা তো সবার সামনে স্পষ্ট। তো এটা তো আমরাও দুঃখ প্রকাশ করি এবং আমরাও বারবার বলি যে গণ অভ্যুত্থানে হাতে হাত রেখে আমরা সবাই একসাথে ফেসিবাদকে বিতাড়িত করলাম, গণ অভ্যুত্থানের পরে কেন আমরা দুই মেরুতে ভাগ হয়ে গেলাম, এটা অবশ্যই দুঃখজনক। বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক ছাত্র জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা ডিভাইড হয়ে যায়, যারা আগে একসাথে ছিল পরবর্তীতে ডিভাইড হয়ে যায় নির্বাচন কেন্দ্রিক। এই ডিভাইড হওয়াকে কেন্দ্র করে তখন এক দলের মধ্য থেকে আরেক দলের উস্কানি বা এইভাবে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, এই জিনিসগুলো অবশ্যই দুঃখজনক। কিন্তু এই জিনিসগুলো কেন হলো, এটা সূত্রপাতগুলো কেন হলো, এটা তো আমাদের বোধগম্য নয়। মানে আপনারা তাহলে কোন পক্ষে? আপনারা দুইটা মেরু বলছেন, আপনারা কোন মেরুতে? না, আমরা তো নির্বাচন কেন্দ্রিক, যদিও বিএনপির সাথে আমরা জোটে ছিলাম, বিএনপির সাথে আমাদের গণসংগঠন বিএনপির সাথে জোটে নির্বাচন করেছে, কিন্তু আমরা অন্যায়ের পক্ষে না। আমরা এই বিশেষ করে ঢাকা ভার্সিটিতে যখন মাসখানেক আগে দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়, তখন আমরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আমরা দুই পক্ষের বিরুদ্ধে কথা বলেছি। জোটে থাকলে তো তাদের পক্ষে থাকা উচিত না, এটা আমরা নীতি নৈতিকতাকে আমরা প্রাধান্য দিই, যে আমরা তাদের জোটে আছি এই জন্য তাদের পক্ষে বলতে হবে, বিপক্ষে বলা যাবে না, এই ধরনের নীতিতে আমরা বিশ্বাসী না। এবং এখনও আমরা সমালোচনা করে যাচ্ছি এবং গত 7 আগস্ট আমরা বাইতুল মোকাররমে শুক্রবারে আমরা পদযাত্রা করেছি। সেখানে আমরা একটি স্লোগান দিয়েছি, ছাত্র দলের ভাইয়েরা মারামারি করিস না, ছাত্র শিবিরের ভাইয়েরা মারামারি করিস না। আমরা দুই পক্ষকে অ্যাড্রেস করে আমরা বলেছি এবং উভয় পক্ষকে আমরা দোষারোপও করেছি এবং সংযত হওয়ার আহ্বানও করেছি, এখনও করি। প্রত্যেকটা দলের পক্ষ থেকেই তাদের একজনকে জুলাইয়ের ইমাম বা জুলাইয়ের নেতা, মাস্টার মাইন্ড এরকম বলা হয়। আপনার কাছে কি মনে হয় মাস্টার মাইন্ড কে ছিল জুলাই? জুলাইয়ের মাস্টার মাইন্ডের একমাত্র অধিকারী ছাত্র জনতা। আমি সামগ্রিকভাবে সবাইকে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সবাইকে আমি মাস্টার মাইন্ড বলতে চাই।
এককভাবে বা কি বলে ব্যক্তিগতভাবে কারো অবদান থাকতে পারে, সেটাকে ছোট করা, যা নেতৃত্বে যারা আছেন তাদের অবদান অবশ্যই আছে, সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাকি এই যে ক্রেডিট নেওয়ার যে বিষয়টা, আমরাই মাস্টারমাইন্ড, ক্রেডিট নিয়ে অপরকে ছোট করা এই জিনিসটার পক্ষে আমরা নই। আচ্ছা, না, জুলাই তো শেষ হয়েছে, প্রায় 2 বছর পার হয়ে গেল। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন আপনারা, অন্তর্বর্তী সরকারের 18 মাস চলে গেছে, এই সরকারের 6-7 মাস চলে যাচ্ছে। কেমন দেখছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে মনে হয়? জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি, এখনো বলি যে আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা দেখছি না, এবং বাস্তবায়নের পথও খুলেছে বলে আমরা এমন কোনো বিষয়ও দেখছি না। অবশ্যই এক্ষেত্রে এটা আমাদের জন্য দুঃখজনক। জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, ফেসিবাদ নির্মূল, ফেসিবাদের পুনর্জাগরণ না হওয়া, ফেসিবাদ পুনরায় না আসা, বা ফেসিবাদী কোনো আচরণ কারো থেকে প্রকাশিত না হওয়া, বৈষম্যের কোনো আচরণ কারোর কাছ থেকে প্রকাশিত না হওয়া, সংগঠিত না হওয়া, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই এখন যথেষ্ট ঘাটতি লক্ষ্য করছি। এখন কি মনে হচ্ছে যে ফ্যাসিবাদ ফেরার পথ এখনো উন্মুক্ত হয়ে আছে কিনা? ফেসিবাদ ফেরার পথ উন্মুক্ত হবে যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে, বা আমরা যদি পারস্পরিক সংঘাতটাকে দীর্ঘস্থায়ী করি, ধারাবাহিক সংঘাত সহিংসতায় যদি আমরা জড়িত থাকি, ফেসিবাদ ফিরে আসার সুযোগ অবশ্যই পাবে। মানে আপনি ফ্যাসিবাদ বলতে কি শুধু আওয়ামী লীগকেই ইঙ্গিত করছেন? ফ্যাসিবাদ বলতে তো শুধু আওয়ামী লীগ না, এটা তো একটা ব্যবস্থা, এটা একটা মানে বৈশিষ্ট্য। আওয়ামী লীগ ফিরে আসার যে বিষয়টা, এটা আমি এই কারণে বললাম যে এই কারণে তো আওয়ামী ফেসিবাদ ফিরে আসতে না, পারে। আমি আওয়ামীর কথা বলিনি। আওয়ামী ফ্যাসিবাদ না হয়ে যদি জমিয়ত ফ্যাসিবাদ হয়, সেটাও তো হতে যে পারে। কোনো ফেসিবাদ, ফ্যাসিবাদের কথাটা যে বলেন, কোনো যে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ তৈরি হওয়ার যেই বিষয়টার উপর নির্ভর করে আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে উঠেছিল, আপনারা যেটা বলছেন, জি। সেই পথটা উন্মুক্ত আছে কিনা? জি, সেই পথও উন্মুক্ত আছে, এবং এখনো ফেসিবাদী আচরণ অনেকজনের কাছ থেকে প্রকাশিত হচ্ছে। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, প্রশাসন বলেন, সবার থেকে ফেসিবাদী আচরণ আমাদের সামনে আছে। সেই পথটা আমাদের বন্ধ করা দরকার, এবং এজন্য সবাইকে আন্তরিক হওয়া দরকার। আপনি একটা বক্তব্যে বলেছিলেন, আমি অনলাইনে সার্চ করে পেলাম, মব বন্ধের দাবি আপনি করেছেন। জি, আলোচিত যে মব শব্দটা, আসলে মব জিনিসটা কি? আপনি কোনটাকে মব বলেন আপনার কাছে? উগ্রতা, সন্ত্রাস এগুলো সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলোকে আমরা মব বলে অভিহিত করে থাকি। ঘটনা তো একই রকম আগেও ঘটতো, এখনো ঘটছে, কিন্তু আগে মব বলা হতো না, এখন মব বলা এখন হয়। যেহেতু এই শব্দটা প্রচলিত হয়ে গেছে, এই শব্দটা পরিচিতি পেয়ে গিয়েছে, এই জন্য এই শব্দে অনেকে কি বলে আমরা অ্যাড্রেস করে থাকি। যেহেতু এই শব্দটা এখন প্রচলিত, আগে আমরা উগ্রতা বলতাম, সন্ত্রাস বলতাম, বিশৃঙ্খলা বলতাম। তো এখন হয়তো 5 আগস্টের পরে তো কি বলে আপনার নয়া বন্দোবস্তের একটা বিষয় আছে। এখন নয়া বন্দোবস্তের যুগে এই শব্দটা প্রচলিত হয়ে গেছে সন্ত্রাস হিসেবে, বিশৃঙ্খলা হিসেবে, উগ্রতা হিসেবে, এই জন্য হয়তো প্রচলিত ভাষা হিসেবে ব্যবহার করি। মব আসলে করছে কারা? একটু আগে আমি বললাম, ছাত্রদল, ছাত্র শিবির উভয় পক্ষই মব করছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই, বা এখানে কাউকে গা বাঁচিয়ে কথা বলারও কোনো সুযোগ নেই, যে এই বিষয়টা দিবালোকের নেই, স্পষ্ট। আচ্ছা, এই যে সংঘাত এখন পর্যন্ত কিন্তু যেটা হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, সাধারণত যেটা দেখা যায় যে কোনো দল সরকারে আসলে সেই দলের যে ছাত্র সংগঠন তারা খুব বেশি প্রভাবশালী হয়ে ওঠে। জি, প্রায় 7-8 মাস চলে যাচ্ছে, এখন পর্যন্ত বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা কিন্তু সেই অর্থে সেইভাবে প্রভাব এখনো খাটায়নি। তারাও বলছে, এবং বাস্তবতা সেটাও লক্ষ্য করা যাচ্ছে। বরং দেখা যাচ্ছে যে 2টা সংগঠনের কথা যদি বলি, ছাত্রদল, ছাত্র শিবির, তারা অনেকটা সহাবস্থানে এখনো পর্যন্ত আছে। মাঝখানে একটু উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল। সংঘাতের সম্ভাবনা কেমন দেখেন? এবং একই সাথে জানতে চাই যে সংঘাত যদি যেন না হয়, তার জন্য আপনার পরামর্শ কি সংগঠনগুলোর মধ্যে, আপনাদেরটা সহ? আপনিও যেটা বলেছিলেন যে সহাবস্থানটা এখনো আছে, হ্যাঁ, সহাবস্থান নাই এই কোথাও বলা যাবে না, সহাবস্থানের অস্তিত্ব আছে। ছাত্রলীগ থাকতে সহাবস্থানের কোনো সুযোগ ছিল না। ছাত্রলীগ থাকতে অন্য কোনো সংগঠন ব্যানার নিয়ে দাঁড়াবে, এই অধিকারটাও দেওয়া হতো না। এখন তো সেই পরিবেশটা নেই, তার মানে বলা যায় সহাবস্থানের অস্তিত্ব কিছুটা আছে। সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে আমি পরামর্শ দিতে চাই, সবাইকেই আন্তরিক এবং বিনয়ী হতে হবে, সংযমী হতে হবে। অবশ্যই এক পক্ষের উস্কানিতেই আরেক পক্ষ সংঘাতে লিপ্ত হয়, এক পক্ষ উস্কানি দিলে আরেক পক্ষ পাল্টা উস্কানি দেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে যদি আমরা নিজেরা আন্তরিক হই, ঠিক আছে, আমাকে উস্কানি দিল বা আমাকে সংঘাতের আহ্বান করলো, আমি একটু বিরত থাকি, আমি একটু আমার কর্মী সমর্থকদেরকে আমি সেফ জোনে রাখি, আমি তাদেরকে একটু বুঝিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিই, সংঘাতে যেন না যায়। ঠিক আছে, আমি একটা গালি খেলাম, আমি একটা ইট খেলাম, কিন্তু আমি পাটকেলটা না দিই, যেন আমি তাকে পাটকেল দিলাম এবং তারা আরও 10 জন ইট মারলো,
আমার 20 জন আবার পাটকেল মারলো, 2 জন মারা যাবে, 3 জন মারা যাবে, 20 জন আহত হবে, এই পরিস্থিতি যেন তৈরি না হয়, সেই জন্য আমি মনে করি যে ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন বা অন্যান্য সকল ছাত্র সংগঠন বলেন, এই জায়গাটাতে আমাদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। নিজে আঘাত পেয়ে হলেও যাতে করে বড় ধরনের কোনো সংঘাত না হয়, সেই জায়গায় আমাকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। আচ্ছা, সামগ্রিকভাবে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতি থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা কি বিমুখ হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ছাত্র সংগঠনগুলো যদি পারস্পরিক সংঘাত অব্যাহত রাখে, অবশ্যই আমি মনে করি যে এক শ্রেণীর ছাত্র রাজনীতির প্রতি এক ধরনের অনীহা এবং অনাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এটা অস্বাভাবিক না, এটা বাস্তবতা। এবং ছাত্র রাজনীতিগুলো যেগুলো প্রতিষ্ঠার প্রেক্ষাপট বা এই ইতিহাস যদি বলেন, সবাই বলবে যে আমরা নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার জন্য, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। কিন্তু যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তীতে যদি তাদের উদ্দেশ্যের বিপরীত কাজ করে, পরিপন্থী কাজ করে, তাহলে অবশ্যই এই কাজটা বিতর্কিত হবে, ছাত্র সংগঠনগুলো বিতর্কিত হবে। এখন যেটা হচ্ছে যে যারা এই ধরনের সংঘাতে লিপ্ত হচ্ছে, যার কারণে শিক্ষাঙ্গনগুলো অস্থির হয়ে উঠছে, শিক্ষাঙ্গনগুলোতে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। অনেক অভিভাবকরা, গার্ডিয়ানরা তাদের ছেলেদেরকে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকলেও হয়তো কেউ সরিয়ে নিচ্ছে, আবার কেউ যুক্ত হতে বাধা দিচ্ছে। তো এই জন্য আমি মনে করি, এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এই সংঘাতের কারণে ছাত্র রাজনীতির প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। তা আমি মনে করি যে আমাদের মধ্য থেকে যদি এ ধরনের বিষয়গুলোকে দূর করা যায় এবং আমরা যে আদর্শের কথা বলি, সেই আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমরা কাজ করি, তাহলে ছাত্র সংগঠনগুলো আরও শক্তিশালী হবে। আর ছাত্র সংগঠন শক্তিশালী হলে, ছাত্র সংগঠনগুলো যদি দেশে নেয় এবং ইনসাফ প্রতিষ্ঠার কাজ করে, অন্যায় অপরাধ দূরীভূত করার জন্য কাজ করে, তাহলে দেশ এবং সমাজ সফল হয়। 71 নিয়ে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অবস্থানের কথা শোনা যায়, সমালোচনা শোনা যায়। আপনার যেহেতু 92-এ জন্ম হয়েছে আপনাদের সংগঠনের, সেই জায়গা থেকে 71 নিয়ে আপনাদের অবস্থান কি? এটা আমাদের গণসংগঠনের যে অবস্থান, বা আমরা 71কে ধারণ করতে চাই। যারা বাংলাদেশ পন্থাকে যারা ধারণ করে, এদেরকে অবশ্যই 71কে ধারণ করতে হবে। আমরাও বাংলাদেশ পন্থাকে ধারণ করি, 71কেও আমরা ধারণ করি। আচ্ছা, আপনারা তো ছাত্র রাজনীতি করছেন এবং যেটা বললেন যে কওমি মাদ্রাসা কেন্দ্রিক বা ধর্মীয় কেন্দ্রিক আপনারা রাজনীতি করছেন, ব্যক্তি স্বাধীনতা বা ভিন্ন মতের যে স্বাধীনতাটা, এটা নিয়ে আপনাদের অবস্থান কি? এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক কিন্তু আছে বাংলাদেশে, বিশেষ করে বামপন্থী যারা আছেন তারা কিন্তু বলেন যে যারা ধর্মীয় রাজনীতি করেন তারা আসলে মত প্রকাশের স্বাধীনতা দিতে চান না, বা ভিন্ন মতকে তারা নিতে পারে না। কেউ ধরেন পোশাকের স্বাধীনতা চাইতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের অবস্থান কি? ইসলাম তো আসলে শান্তির ধর্ম, আমরা যেটা জানি বা মনে করি, ধারণ করি। ইসলাম শান্তির ধর্ম, এবং ইসলাম আসার পরে ইসলামের কোনো আইনকে কেন্দ্র করে বা ইসলামের কোনো অনুসরণ করে, ইসলামের কোনো নীতি অনুসরণ করে কারো উপর কোনো অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, এ ধরনের উদাহরণ কেউ পেশ করতে পারবে না। ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা, সর্বাত্মক জীবন ব্যবস্থা। ব্যক্তিগত মতামতের বামপন্থীদের যে বিষয়গুলো থাকে, যে ব্যক্তিগতভাবে চলার ক্ষেত্রে হয়তো যার স্বাধীনতা আছে, কিন্তু যারা ইসলামকে ধারণ করে, ইসলামকে মানি, আমি যদি বলি যে আমি ইসলামকে মানি, তাহলে ইসলাম যে ধরনের শিক্ষা আমাকে দিয়েছে, ইসলামের যে নীতিমালা আছে, সেগুলো আমাকে ফলো করতে হবে। আমি ইসলাম মানি বললাম, কিন্তু ইসলামকে আমি ফলো করি না, তাহলে আমার কারণে অন্যান্য মুসলমানরাও ধর্ম সম্পর্কে বিভ্রান্তিতে পড়ে যাবে, ধর্ম থেকে বিমুখ হতে পারে। এই জন্য ইসলাম যদি আমি মানি, আমি বলতে চাই, তাহলে ইসলাম আমাকে অনুসরণ করতে হবে। তাহলে আপনাদের অবস্থানটা জানতে চাই যে বা ইসলাম যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাকে কোনোভাবে অবজ্ঞা করার কোনো সুযোগ আমার থাকবে না। যদি আমি মুসলমান হই বা ইসলাম মানি, এই কথা যদি আমি বলি, ইসলাম যে নির্দেশনা আমাকে দিয়েছে, সেই নির্দেশনাকে অবজ্ঞা করার বা অস্বীকার করার কোনো সুযোগ আমার নেই। তার মানে বাক স্বাধীনতার কোনো সুযোগ নাই। ধরেন আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে, কিন্তু আমি কোনো কারণে ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে মানতে পারছি না। আমি আমার স্বাধীন জায়গা থেকে যা ইচ্ছা তাই বলছি, যে রকম ইচ্ছা পোশাক পরছি, আপনারা কি বাধ্য করবেন? এক্ষেত্রে তো আমি তো বাধ্য করব না। আপনি যেটা অন্যায় করছেন, সেটাকে আমি বলবো যে ইসলামের দৃষ্টিতে এটা অন্যায়, এটা অপরিহার্য, এটা উচিত না, অনুচিত। আমি আপনাকে তো বাধ্য করব না যে আপনি যেভাবে চলতে চান। এতটুকু আমি চেষ্টা করব, বা এতটুকু পথ আমি খোলা রাখবো না যে আপনার কারণে যেন অন্য কোনো মুসলমান বিভ্রান্তিতে না পড়ে, অন্য কোনো মুসলমান যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দেবেন মানে বাধা দেবেন? সেক্ষেত্রে আপনাকে বলতাম, আপনাকে বাধা, ঠিক আছে, আপনি আপনার মতো চলেন, আপনার কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনি আপনার অঙ্গনে চলেন। আচ্ছা, ইদানিং একটা বিষয় আপনাকে বলি। ইদানিং একটা বিষয় দেখা যাচ্ছে যে
তৌহিদি জনতা বলে একটা শব্দ কিন্তু আসছে, জি। যেটা বিশেষ করে সম্প্রতি দেখা যাচ্ছে যে অল্প কিছু হলেই কোথাও বাধা দিচ্ছে কারা? তৌহিদি জনতা। ব্যানারে লেখা থাকছে তৌহিদি জনতা। বিশেষ করে এই যে বিভিন্ন জায়গায় ধরেন নাটক হবে বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই জায়গাগুলোতে বাধা দেওয়া হচ্ছে এবং অনেক সময় মঞ্চ ভাঙা হচ্ছে। সেগুলোতে কারা দিচ্ছে? ব্যানারে লেখা থাকছে যে তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা আসলে কারা, বা তারা এরকম প্রেশার ক্রিয়েট কেন করছে? এগুলো ওই যে হয়তো গান বাজনার বিষয়ে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে করণীয় হলো প্রশাসনিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোকে প্রতিহত করা। তৌহিদি জনতার নামে এই ধরনের কেউ হয়তো অতি উৎসাহী হয়ে কেউ এই ব্যানার ব্যবহার করে এই ধরনের কাজগুলো করছে এবং এখানে ইসলামকে হয়তো প্রশ্নবিদ্ধ করতে চায়, এরকম একটা চক্রও থাকতে পারে। বাকি এ ধরনের গান বাজনা বন্ধের ক্ষেত্রে আক্রমণ, মারামারি, এই ধরনের বিষয়গুলোকে আমরা ইসলামও সমর্থন করি না। ইসলাম চায় শান্তিপূর্ণভাবে প্রশাসনিক আলাপ এবং আলোচনার মাধ্যমে সমাজের অধিপতিদের সাথে আলাপ এবং আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোকে বন্ধ করা। বাকি কোনো জায়গায় যদি প্রেক্ষাপট বা পরিস্থিতি এমন হয় যে এই গান বাজনা বা এই ধরনের কারণে এমন একটি অশ্লীলতা এই সমাজে ছড়িয়ে যাবে, যেটার একটা বিষ বাম্প হয়ে এই সমাজে ছড়িয়ে যাবে, তখন সেটা বন্ধ করা দরকার। তখন ওই সমাজ বা ওই স্থান বা ওই জায়গার পরিস্থিতি অনুযায়ী যদি কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে, এটা কি প্রতিহত করা কি জরুরি আসলে? এইগুলো কি প্রতিহত মানে যে সকল বিষয়গুলো অশ্লীলতাকে প্রমোট করে এবং আপনার চোখে যেটা অশ্লীলতা, আমার চোখে তো সেটা প্রগতিশীল মনে হতে পারে। জি, আপনি কি আমি বললাম না যে সমাজ বা যেই জায়গা বিশেষ যে বিষয়, যে এই জায়গায় এই জিনিসগুলো, এই জায়গায় ধর্মপ্রাণ মানুষ বেশি, আপনারা করতে পারেন। আপনাদের মতো আপনাদের যদি কোনো এরিয়া থাকে আপনারা সেখানে গিয়ে করেন। যেমন হিন্দুদেরকে তো আমরা মন্দিরে পূজা দিতে বাধা দিই না, তারা তাদের মন্দিরে গিয়ে পূজা করে। দেখেন আমি কনসার্ট নিয়ে বলি, ধরেন যে যাত্রাপালা তো এখন সেভাবে হয় না বাংলাদেশে উন্মুক্তভাবে। হয়তো অনেক জায়গায় সিনেমা হলগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন, আমি কনসার্ট নিয়ে বলি। কনসার্টে কিন্তু আসলে তেমন অশ্লীলতা দেখা যায় না, সেখানে গান বাজনা হয়, হয়তো মিউজিকটা ব্যবহার হয়, তারা গান গাচ্ছেন এবং সেখানে খুব অশালীনভাবেও তেমন খুব বেশি কিছু দেখা যায় না। তো সেই জায়গাগুলোতে তৌহিদি জনতা পরিচয় দিয়ে যে হামলা চালানো হচ্ছে বা প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে, তো এগুলো আসলে কেন করা হচ্ছে? কনসার্ট কি আপনাদের চোখে কি অশ্লীল কি মনে হয়? গান বাজনার যে বিষয়গুলো আছে এগুলোতে অবশ্যই ইসলামের বিধিনিষেধ আছে। বাকি যেটা বললেন শালীনতার ক্ষেত্রে যেটা করা হয়, তো এই ক্ষেত্রে আমরা তেমন কোনো বাধা দিই না, বা তারা নির্দিষ্ট কোনো আঙ্গিনায় নিজস্ব কোনো জায়গায় যদি তারা করে, যেটার কারণে আশেপাশে যদি কোনো মসজিদ মাদ্রাসা থাকে তাদের কোনো ক্ষতি না হয় বা মুসলমানদের কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে কোনো বাধা দিই না। এখন তৌহিদি জনতার নামে যারা করে, এগুলোর নেতৃত্ব যে ইসলামপন্থীরা দিচ্ছে বিষয়টা এমন নয়। এগুলো কারা করছে বা এই ধরনের কার্যক্রমে কারা জড়িত, এই বিষয়ে আমরা এখন অবগত না। বাকি আমাদের ইসলামী কোনো সংগঠনের নামে বা ইসলামী ঘরোয়া কোনো নেতার নেতৃবৃন্দের নির্দেশনায় এ ধরনের কোনো কাজ পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি না। অনেক সময় তো এরকম হয় যে, যেমন জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেটা করেছেন যে কোনো রাজনৈতিক দলই নিজস্ব ব্যানার নিয়ে যায়নি, কিন্তু ভেতর থেকে আসলে সবাই সাপোর্ট দিয়েছে। তো হয়তো বা আপনাদের উদ্দেশ্যই বাস্তবায়ন করছেন, আপনি বলতে আপনাদের দলের কথা বলছি না, ধরেন কওমিপন্থীরা, আপনারাই হয়তো করছেন কিন্তু দলীয় পরিচয় সামনে আনছেন না, এমনও তো হতে পারে না। এমন কোনো এই ধরনের কাজে যারা জড়িত তাদের মধ্যে আপনি রিসার্চ করে বা অ্যানালাইসিস করে এমন কোনো কাউকে পাবেন না যারা ইসলামপন্থার সাথে, বাংলাদেশে মূলধারার ইসলামের সাথে যারা জড়িত, এই ধরনের কাউকে আপনি পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার মানে আপনার ভাষায় মূলধারার ইসলামে যারা জড়িত তারা তৌহিদি জনতার সাথে নাই? জি, তৌহিদি জনতার সাথে আমরা তো তৌহিদি জনতা, ওই তৌহিদি জনতা, আমরাও তৌহিদি জনতা। কিন্তু এইভাবে হামলা, মামলা, আক্রমণ, এই ধরনের বিষয়গুলোকে আমরা সমর্থন করি না। তারপরে আমি যেটা বলছি যে ওই জায়গার বিবেচনায় যদি ব্যক্তি বিশেষ বা জায়গা বিশেষ যদি এরকম হয়ে থাকে, সেটা সেই জায়গার বিষয়। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও কদিন আগে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায় এরকম একটা ঘটনা ঘটলো, তো উনি বললেন যে ব্রাহ্মণবাড়িয়া তো এমন একটা জায়গা যেখানে এই ধরনের বিষয়গুলো কল্পনা করা যায় না, তো জায়গা বিশেষ একটা ঘটনা হয়ে গেছে। এই জিনিসগুলো নেতৃত্ব যে ইসলামপন্থীদের পক্ষ থেকে দেওয়া হয়, এই ধরনের কোনো বিষয় নেই। আপনাদের সংগঠন তো বাংলাদেশে যেহেতু ছাত্র রাজনীতি করছেন, প্রথমত আপনারা কওমিপন্থীদের উপরে বেশি নির্ভরশীল, আপনার কথাই যেটা বোঝা গেল। প্রশ্ন করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কিনা, উত্তর দিয়েছেন। কিন্তু যেহেতু বাংলাদেশের জন্য রাজনীতি করছেন, যদি আপনারা কখনো রাষ্ট্র ক্ষমতায় যান, নিশ্চয়ই সারা দেশের সবার জন্যই আপনারা কাজ করবেন নিঃসন্দেহে। তো সেই জায়গা থেকে আপনাদের দল করার ইচ্ছা তো একজন অমুসলিমেরও থাকতে পারে। একজন অমুসলিম কি আপনাদের ছাত্র সংগঠন করতে পারবে কিনা? আমাদের সংগঠনের যে নীতিমালা আছে সব ইসলামের নীতিমালা। এখন অমুসলিম যদি আমাদের সংগঠনে যুক্ত হতে চায়, তাহলে তো ইসলামী নীতিমালা তাকে মেনে আমাদের সংগঠনে যুক্ত থাকতে পারবে। সরাসরি কোনো অমুসলিম পারবে না, যুক্ত হতে পারে, হ্যাঁ, যুক্ত হতে হবে।
তো ইসলাম গ্রহণ না করে তার এই নীতিমালাগুলো মেনে যুক্ত হওয়ার কোনো তাহলে সুযোগ তো নেই। সে তবে অমুসলিম থাকলো সদস্য না। না হয়ে, সাংগঠনিক সদস্য না হয়ে যদি আমাদের বিভিন্ন ভালো কাজে তারা অংশগ্রহণ করতে পারে, এটা তো কোনো সমস্যা নেই। আমরা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকি বা বিভিন্ন কল্যাণমূলক কাজে আমরা যুক্ত থাকি, এক্ষেত্রে যদি তারা আমাদের সাথে আসতে চায়, অবশ্যই আমরা তাদেরকে আমাদের সাথে নিয়ে কাজ করব। আর দেখেন, আপনি পাঞ্জাবি টুপি পরে আছেন, আমি পাঞ্জাবি টুপি পরে নাই, হয়তো অনেকে বলে থাকেন যে এটা ইসলামিক পোশাক না। তো আমি তো মুসলিম পরিবারের সন্তান। জি, যারা ইসলামী পোশাক, আপনাদের ভাষায় যেটা দাড়ি বা কি বলে পাঞ্জাবি টুপি বা জুব্বা ব্যবহার করেন না রেগুলার, তারা কি আপনাদের সংগঠন করতে পারবে? অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। আছে এরকম আপনাদের? আছে, অবশ্যই আছে। নারীদের ক্ষেত্রে কি আপনাদের কোনো নারী যদি আপনাদের সংগঠন করতে চায়? আমাদের নারী শাখা এখনো আমাদের খোলা হয় না, ওপেনিং হয়নি। নারী শাখা ওপেন হলে তো অবশ্যই নারীরা সংগঠন করতে পারবে। নারী শাখার খোলার ব্যাপারে আমাদের এখন ওইরকম আলোচনা চলমান, বাকি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। একটা নারী সমাজের, আপনি যেরকম প্রথমে বলছিলেন যে আপনি রাজনীতি সচেতন ছিলেন, নারীরা ছোটবেলা থেকে। পরোক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে, এরকম না, সমস্যা সেটা নেই। বলছি না। ধরেন যে আপনি যেমনটা প্রথমে বলছিলেন যে ছোটবেলা থেকে রাজনীতির প্রতি আপনার একটা আগ্রহ আছে, কোনো নারী যদি চায় যে আমি রাজনীতি করতে চাই, তো তাকে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে তো সম্পৃক্ত হতে হবে। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে মদ খেও না, তাহলে কি খাবো? আমি আপনাকে এক গ্লাস দুধ দিলাম যে মদ খেও না, তুমি দুধ খাও। তো কোনো রাজনৈতিক দল যদি করতে চায় কোনো নারী, তো সেই ক্ষেত্রে তারা কোন দল করবে? আপনাদের মা বোন যারা আছে, তারা যদি রাজনীতি সচেতন হয়, তারা কোন রাজনৈতিক দল করবে? নারীরা যদি রাজনীতি করতে চায়, যে কি বলে রাজপথে এসে যে রাজনীতি করতে হবে, বিষয়টা এমন না। রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন কি বলে পন্থা আছে, বিভিন্ন প্রক্রিয়া আছে, বিভিন্ন অপশন আছে। এক্ষেত্রে পুরুষরা যে রাজনীতিতে অংশগ্রহণ করে, আমাদের যেহেতু এখনো কোনো নারী শাখা নেই, নারীরা পুরুষদেরকে রাজনীতি করার ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা করতে পারে, বা নারীদের মধ্যে যাতে করে ইসলামী মূল্যবোধ তৈরি হয় এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ তৈরি হয়, এই ক্ষেত্রে নারীরা তাদের নিজেদের মতো করে ইউনিট করে তারা কাজ করতে পারে। এখন শুধুমাত্র সাপোর্ট করবে পুরুষদের? সাপোর্ট করবে, সহযোগিতা করবে, নারীদের মধ্যে কাজ করবে। কিন্তু 1971 সালে এবং গত জুলাই গণ অভ্যুত্থানে এই দুইটা জায়গাতেই কিন্তু মাঠ পর্যায়ে, একেবারে মাঠে নারীদের যথেষ্ট ভূমিকা ছিল। জি, তাহলে সেক্ষেত্রে কি বলবেন? এটা থেকে তো আর কি বলে অবজ্ঞা করার সুযোগ নেই, এটা প্রশংসার বিষয়। বাকি সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে মাঠে আসবে না, তাহলে সেক্ষেত্রে বললাম ইসলামের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, নারীদের ক্ষেত্রে কিছু বিষয় আছে বা সীমারেখা আছে, এই জিনিসগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এই জন্য নারীরা যেমন একসময় কি বলে মুসলমানরা যখন যুদ্ধ করছে, নারীরাও তো সহযোগিতা করছে। তারা তো সরাসরি তরবারি নিয়ে যুদ্ধ করে নাই, বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে। তো এখন ইসলামী রাজনীতির ক্ষেত্রেও নারীদের সহযোগিতার বিভিন্ন অপশন আছে যদি তারা করতে চায়। সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে যেহেতু ইসলামী রাজনৈতিক সংগঠন, আমরা চিন্তা করি যে নারীদেরকে আমরা সেভাবে যুক্ত যদি করি, তাহলে ইসলামের সীমারেখাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারবো কিনা। এক্ষেত্রে এই চিন্তার জায়গা থেকে নারীদেরকে সরাসরি আমরা এখনও রাজনীতিতে অ্যাক্টিভ করি নি। এছাড়া সরাসরি কি বলে প্রত্যক্ষভাবে না আসলেও পরোক্ষভাবে বিভিন্ন সহযোগিতা করার সুযোগ আছে। এখন যেহেতু আপনারা বিএনপি জোটের সাথে আপনারা কাজ করছেন, যেহেতু সেই জায়গা থেকে প্রত্যেকটা সরকারেরই ভুল ত্রুটি থাকে। এখন বিএনপি যেহেতু ক্ষমতায় আছে, তারা যদি কোনো ভুল ত্রুটি করে বা করে বসে কখনো, তার দায় আপনারা নেবেন কিনা? না, বিএনপির সাথে তো আমরা শুধু নির্বাচনী জোট, আমরা তো শুরু থেকেই বলেছি যে আমরা তাদের সাথে নির্বাচনী জোট, রাজনৈতিক জোট যে এরকম না। এখন কি বিএনপির সাথে আপনার নাই? না, এখন আমরা নির্বাচনী জোট করছি। নির্বাচনের পরও তো আমরা রাজনৈতিকভাবে তাদের কোনো রাজনৈতিক মিটিংয়েও তো আমাদেরকে দেখা যায় না বা আমরা অংশগ্রহণও করি না। হয়তো বা তারা ডাকছে না, না ডাক ডেকেছে। কি বলে বিএনপি তারেক রহমান যে কদিন আগে তারেক রহমান সাহেব সকল শরিক দলদেরকে নিয়ে মিটিং করেছে, আমাদের গণসংগঠনকেও তারা ডেকেছে, আমাদের ওনারা যায়নি। রাজনৈতিক কি বলে নির্বাচনের সাথে নির্বাচন কেন্দ্রিক এটা তাদের সাথে জোট হয়েছে, নির্বাচনের পরে সেই জোট আর এরকম অব্যাহত নেই আপাতত। আর তাছাড়া তাদের সাথে আমরা রাজনীতি করলেও তাদের অন্যায় এবং অপরাধ যেগুলো, তাদের ভালো কাজগুলোকে যেরকম আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাদের অন্যায় অপরাধের সমালোচনা আমরা সরাসরি করি, বিবৃতির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমেও করি। এই কয়েক মাসে কি আমরা বলেছি তাদের কোনো অন্যায় হলে আমরা জীব করেছি এবং তাদের অন্যায়কে আমরা কখনো সমর্থন করব না, এটা আমরা আমাদের স্পষ্ট ভাষা। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আগেই স্পষ্ট করে দিয়েছি, তারা অন্যায় করলে সেটা নেওয়ার কোনো সুযোগ বা প্রশ্ন তৈরি হওয়ার কোনো অপশন নেই। আচ্ছা, এখন তো সংবিধান নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে মতবিরোধ চলছে সংসদে এবং সংসদের বাইরে, পক্ষে বিপক্ষে নানা রকম বক্তব্য আসছে। আপনাদের অবস্থান কি মানে সংবিধান সংস্কার নিয়ে? সংবিধান সংস্কার নিয়ে শুরুতেই আমরা আমাদের দলের পক্ষ থেকে, যদি গণসংগঠনের বিষয়, আপনারা তো বললেন সহযোগী সংগঠন হিসেবে আমার যে বক্তব্য মতামত যে দলীয় বক্তব্য হিসেবে গণ্য হবে এমন কোনো বিষয় না। আমার প্রশ্ন তাহলে স্পষ্ট করি যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি যেহেতু আপনি,
আপনাদের ছাত্র সংগঠন যেটা, তাদের অবস্থান কি বলে? জি, এটা আমাদের গণসংগঠন যে অবস্থান গ্রহণ করেছে আমরা সেই অবস্থানের সাথে একমত, এবং তারা নোট অফ ডিসেন্টও দিয়েছে জুলাই সনদ কেন্দ্রিক যে সকল বিষয়গুলো আপত্তিকর সেগুলো কারেকশনের সংস্কার হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? সংস্কার হওয়া উচিত আমরা মনে করি, তবে যে সকল বিষয়গুলো কারেকশন দেওয়ার প্রয়োজন আমাদের সংগঠনের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে আমরা মনে করি যে সেগুলো বিবেচনা করে বা সকল দলের অংশগ্রহণে পরামর্শভিত্তিক এই বিষয়গুলোকে বিবেচনা করে দেশের জন্য যেন কল্যাণকর হয় সেই বিষয়ে একমত হয়, অবশ্যই এটা কার্যকর হওয়াকে আমরা জরুরি মনে করি। গণভোট নিয়ে আপনার অবস্থান কি? এটা কি বলে, গণভোটে যেহেতু অপশন রাখা হয়েছে, নির্বাচনে, এই জন্য গণভোটের যে বিষয়টা, এই বিষয়টাকে আমি মনে করি মূল্যায়ন করা উচিত। যদি কোনো আপত্তি থাকে গণভোটের, যদি কোনো আপত্তিকর বিষয় থাকে, সেক্ষেত্রেও পর্যালোচনার মাধ্যমে উভয় পক্ষ একসাথে বসে এই বিষয়টা সমাধান করা যায় কিনা সেইভাবে সমাধান করে গণভোটের বিষয়টাকে প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। ছাত্র জমিয়ত বাংলাদেশের আপনি কেন্দ্রীয় সভাপতি হিসেবে এখন যেহেতু আছেন, আর যতদিন আছেন সভাপতি হিসেবে, আপনি সভাপতি থাকাকালীন সময় কি পরিবর্তন আনতে চান যেটা এতদিন আনা হয়নি, এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনারা কি করতে চান আগামী দিনে? আমাদের সংগঠন ধারাবাহিকভাবে আমাদের সংগঠন যে পরিকল্পনায় তৈরি করা হয়েছে, যে পরিকল্পনায় সংগঠনকে নিয়ে যাওয়া হবে, যে আগামী এত বছরের মধ্যে বা এই সময়ের মধ্যে আমাদের সংগঠনকে এই জায়গায় নেওয়া হবে, এই ধরনের পরিকল্পনা অনেক আগেই হয়েছে। আমি যদি দায়িত্ব পেয়েছি, আমি এই পরিকল্পনাটাকে আমার সময়ে যত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় আমি সেই চেষ্টাটা করতেছি, যে এই জায়গায় আমাদের সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী এগুলো যেহেতু আগে থেকে নির্ধারিত, এবং এই কর্মসূচি এই এজেন্ডা বাস্তবায়নের জন্য আমার সংগঠন কাজ করে যাবে, সেভাবে ধারাবাহিক আমার সংগঠন কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতাকে কিভাবে আরো দ্রুত রূপ দেওয়া যায়। তারপরে সভাপতি হিসেবে তো নিজের একটা ক্রিয়েটিভিটি থাকে, যে আমি এইটা করতে চাই যেটা এতদিনের কোনো সভাপতি পারেননি, থাকে তো কোনো একটা টার্গেট তো থাকে যে আমি এই পরিবর্তনটা আনতে চাই। ক্ষমতা তো আপনার হাতে। আমার আগে যারা ছিলেন সবাই অত্যন্ত বেশ যোগ্য ছিলেন, আমি মনে করি আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন। তারা আমাকে যে রূপরেখা দিয়ে গিয়েছে, আমি চাই সেই রূপরেখা যদি আমি বাস্তবায়ন করতে পারি, আমার সংগঠন শতভাগ এই জায়গায় সফল। তারা সফলতার জন্যই রূপরেখা তৈরি করে দিয়ে গিয়েছেন, সেই রূপরেখা বাস্তবায়নের জিম্মাদার আমি, দায়িত্বশীল আমি যদি চাই যে সেই জায়গাটা যদি নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করে দিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করি যে আমি এই জায়গায় সফল। সবশেষ দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? যে দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো, যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, দেশের ভালো চাই, সমাজের ভালো আমরা চাই। সমাজ উন্নয়ন হোক, দেশের উন্নতি হোক, দেশ সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাক, এই জিনিসটা আমরা সবাই চাই। বাংলাদেশে আর কোনো ধরনের অস্থিরতা তৈরি না হোক, ফ্যাসিবাদ যে কোনো কারো দ্বারাই যেন কোনো ফ্যাসিবাদী আচরণ প্রকাশ না পাক, আমরা এই জিনিসগুলো কামনা করি। বাংলাদেশকে আমরা আধুনিক উন্নত রাষ্ট্রের একটি সাফল্যের জায়গায় দেখতে চাই। সেই জায়গায় আমি সকলের কাছে আহ্বান করব, আমরা সবাই যেন এই জায়গাটাতে আন্তরিক হয়ে আমরা দেশের জন্য, সমাজের জন্য কাজ করে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দেখছিলেন আলাপনের আজকের পর্ব। দেখা হবে পরবর্তী আলাপনে। থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।